মনে হচ্ছে বেশি চা খেয়ে পেটে গ্যাস হয়ে গেছে, একটু ছাদে হেঁটে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও হেঁটে এসো। আমার তো হাঁটুতে খুব ব্যথা করছে, আমি বাবা হাঁটতে পারবো না। এরপর শ্যামলাল ঝটপট ছাদে গিয়ে ফোন বার করে একটা মেয়েকে ফোন করে। কেমন আছো রীতা ডার্লিং? তোমার কথা খুব মনে পড়ছে তো, তাই ভাবলাম তোমার একটু ফোন করি। জানি তোমারও মনে পড়ছে কিনা আমার কথা। ফোন রাখ বুড়ো কোথাকার, আর একবার যদি ফোন করিস না তোর বাড়িতে গিয়ে বউকে সব বলে না হাঙ্গামা শুরু করে দেবো। ফোন রাখ বুড়ো। আহা, এই কচি কচি মেয়েগুলো কেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করে না একটু। শ্যামলাল একজন লম্পট বুড়ো ছিল। ও নিজের স্ত্রী আর ছেলে বৌমার সাথে নাগপুরে থাকতো। আজকাল ওর নিজের স্ত্রীকে একদমই পছন্দ হচ্ছিল না, কারণ ওনার স্ত্রী বুড়ি হয়ে গেছিল আর প্রায় অসুস্থ থাকতেন। তাই সে নিজের জন্য নতুন বউ খোঁজ করবার জন্য বিভিন্ন কম বয়সী মেয়েদেরকে ফোন করে নিজের জালে ফাঁসাবার চেষ্টা করত। বৌমা প্রেগনেন্ট ছিল বলে গায়ত্রী দেবী ওকে রান্নায় সাহায্য করত, কিন্তু বয়সের কারণে ওনার রান্না করতে দেরি হওয়ায় শ্যামলাল ওনার ওপর রাগ করত। কত সময় লাগে গায়ত্রী এক কাপ চা বানাতে? আমার জন্য বানাচ্ছ নাকি পুরো গ্রামের জন্য বানাচ্ছ? বাবা, মায়ের বয়স হয়েছে তাই কাজ করতে একটু দেরি হচ্ছে, আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি, ঠিক আছে? এই নাও চা নাও। তুই গা, পুরো মুডটা একদম নষ্ট করে দিল। তোর দ্বারা যদি এসব কাজ না হয় তাহলে বলে দে, আমি অন্য বউ নিয়ে আসছি। এমনিও তো তোর সারাদিন শরীর খারাপ, হাঁটুতে ব্যথা, দুপা তো ঠিকভাবে চলতেও পারিস না, বাকি সব করবি কি করে? তুমি এসব কি বলছো গো? আমি থাকতে তুমি আর একটা বিয়ে করবে? তখনই ওখানে ওর ছেলে অলোকও চলে আসে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? দেখ না, তোর বাবা বলছে আমার একটু বিয়ে করবে। তুমি মায়ের সাথে এরকম কেন মজা করো বাবা? তুমি জানো না মা ইমোশনাল হয়ে যায়। আর আমার বেলা কি হয়? আমার মজা নেই, আমার মজা করতে ইচ্ছা করে না। কিরে বল? এই বলে শ্যামলাল ওখান থেকে চলে যায় আর বাইরে গিয়ে এক বন্ধুর সাথে চায়ের দোকানে বসে আর সেখান থেকে যাতায়াত করা মেয়েদেরকে দেখতে লাগলো। বুঝলি ভাই, আজকালকার মেয়েগুলোই আসল সুন্দরী। হ্যাঁ, আমাদের সময় মা বাবাই মেয়ে দেখে আসতো, আর আমরা সেই ফুলসজ্জার রাতে গিয়ে বউয়ের মুখটা দেখতে পেতাম। আরে বিয়ের আসল মজা তো এখনকার যুগে। হ্যাঁ, তা করে নে না বিয়ে, কে বারণ করছে তোরে? আরে পাশের গ্রামে রামধীর বলে একজন লোক থাকে, তার যমজ মেয়ের বিয়ে হচ্ছে না, ওদের এতই কম পয়সা। আর তুই যদি কোস তাহলে আমি কথা বলে দেখবো, তোর কাছে তো পয়সাও ভালো আছে, ওরা না করবে না। দেখ আমার শুনে ওদের ছবিও আছে, দেখ। ওই দুটো বোনকে দেখে শ্যামলাল তো পাগলের মতো হয়ে গেল। আরে সাবাস, এ তো কচিমাল। এরা দুজন থাকলে তো আমার দু হাতে দুটো লাড্ডু থাকবে রে। গায়ত্রী মরে এক, তুই ওকে নিয়ে ভাবিস না, তুই যে এর বাপের সাথে কথাটা বলে রাখ। একবার সতীন চলে আসলে ঘরে, আর গায়ত্রী কিছুই পারবে না করতে। এখন শ্যামলাল ওই দুই বোনের ফটো দেখে নতুন সংসারের স্বপ্ন দেখতে লাগলো। এরপর ওর বন্ধু রামদিনকে পয়সার লোভ দেখালে রামদিন তার দুই মেয়ের বিয়ে ওর সাথে দিতে রাজি হয়ে যায়, আর এই শুনে শ্যামলাল খুব খুশি হয়। এবার আসবে মজা, দুই হাতে লাড্ডু। আমি আজকেই ওদের বিয়ে করে নেবো। শ্যামলাল উচ্চপদস্থ অফিসার পোস্ট থেকে সবেমাত্র রিটায়ার করেছে, তাই ও মোটা টাকায় পেনশন পেত। সে ঝটপট করে বিয়ের সমস্ত জামাকাপড় কিনে একটা মন্দিরে গিয়ে ওই দুই যমজ বোনকে বিয়ে করে নিল। বিয়ে করে শ্যামলাল ওদেরকে বাড়িতে নিয়ে এলো। শ্যামলালকে বিয়ের সাজে দেখে স্ত্রী, ছেলে আর বৌমার তো মাথায় ঘুরে গেল। আর গায়ত্রী কেঁদে বলল, এরা দুজন কারা? আর তুমি এই পোশাকে কেন? আর ওরাও এই পোশাকে কেন? এরা যমজ বোন, আর আজ থেকে তোমার সতীন। আমরা বিয়ে করে নিয়েছি। এ কি করলে তুমি? তুমি সত্যি বিয়ে করে নিলে? এখন আমার কি হবে? এটা কোনো বয়স বাবা বিয়ে করার? বিয়ের কোনো বয়স থাকে না, আর আজ থেকে ওনারা তোমার মা, ঠিক আছে? ওদেরকে মা বলে ডাকবে। তোমার লজ্জা হওয়া উচিত বাবা, এরা তো আমার থেকেও বয়সে ছোট, আমি এদেরকে মা বলে ডাকতে পারবো না। কিন্তু সত্যি তো এটাই, আজ থেকে আমরা তোমার মা, তাই মাই বলবে। খবরদার, আমার ছেলেকে একদম নিজের ছেলে বলবি না। এই বুড়ি শোন, তুই বেশি মুখ চালাবি না, সারাক্ষণ মুখ চালাস বলেই না তোর বর তোর ওপর বিরক্ত হয়ে গেছে, বুঝলি বুড়ি কথাকার? একদম ঠিক বলেছো তোমরা। দেখেছিস বুড়ি, দেখ কত বোঝে এরা আমায়, প্রথম দিনেই বুঝে গেল। চলো ডার্লিংরা, ভেতরে যাই। আরে এই বুড়ি, বিছানাটা সাজিয়ে দিবি। হ্যাঁ, আজকে আমার যমজ বউয়ের সঙ্গে ফুলসজ্জা। চলো ডার্লিংরা, চলো। এই শুনে গায়ত্রী দেবী কাঁদতে লাগলো।
আর পরের দিন থেকেই দুই বোন নিজের রূপ দেখালো। এই ওঠ, বসে আছিস কেন? তাড়াতাড়ি করে ঘরটা মুছে দে। আমি যে প্রেগনেন্ট, তাই আমার ঘর মুছতে অসুবিধা হয়। কানের গোড়ায় এক দেবো না, সব বুঝে যাবি। শিগগিরই ঘর মোছ। আর এই বুড়ি যা রান্না কর, যা বলছি। এইভাবেই বেশ কিছুদিন চলতে লাগলো। তারপর শ্যামলালের পুত্রবধূ একটা পুত্র সন্তানের জন্ম দিল। বুড়ো ছেলের তো ছেলে হয়ে গেল, এবার তো সব ভালোবাসা ওকেই দেবে। এরপর একদিন ও সুযোগ বুঝে বাচ্চাটিকে জঙ্গলে ফেলতে গেলে শ্যামলাল চলে আসে। আয় দাদু ভাই, আয় আয়, দাদু নাতি মিলে খেলবো এখন। হ্যাঁ। এরপর শ্যামলাল তার নাতিকে নিয়ে খেলতে শুরু করলো। শ্যামলাল ওর নাতিকে খুবই ভালোবাসতো। শোন বোন, এটাই সুযোগ। বুড়ো এখন নাতিকে নিয়ে ব্যস্ত, এই সময় চটপট করে চুরি করে নিয়ে পালাই। ঠিক বলেছিস বোন, আজকেই কাজটা করতে হবে। এরপর রাতে দুই বোন চুরি করে যখন পালিয়ে যাচ্ছিল, সেই সময় গায়ত্রী দেবী জল খেতে ওঠেন আর সবটাই দেখে নেন। ধরো ধরো, চোর চোর! ওনার আওয়াজ শুনে সবাই চলে আসে। তোদের দুজনকে আমি থাকার জন্য ঘর দিলাম, সমস্ত সুযোগ সুবিধা দিলাম, আর তোরা আমার ঘরেই চুরি করছিলি? লজ্জা করে না? তোদের থেকে সহস্র গুণ আমার গায়ত্রী ভালো। এরপর শ্যামলাল ওদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয় আর গায়ত্রী দেবীর কাছে ক্ষমা চায়। সোনিয়াকে দেখতে খুব সুন্দরী ছিল। তার চোখ ছিল টানা টানা আর নাক ছিল টিকালো। কিছুদিন পর ওর বিয়ে ছিল বলে বান্ধবী নেহা ওর সাথে দেখা করতে এসেছিল। কিরে সোনিয়া, কিছুদিন পর থেকে তো তোর হাতে শুধু বেলনি আর চাটুই দেখা যাবে। কারণ বিয়ের পর তো একটা সংস্কারী বউ সারাদিন রান্নাঘরে রান্নাই করতে দেখা যায়, তাই না? তুই আমাকে কথা শোনাচ্ছিস নাকি মজা করছিস রে? দেখ ভাই, আমি তোকে নিয়ে মজা করছি না, আমি সত্যিটা বলছি। শোন, এমনটা তো নয় যে তুই বিয়ের পর কাজ না করে থাকতে পারবি। তোকে সেই রান্নাঘরে গিয়ে কাজই করতে হবে। আর রান্না করতে করতে তোর গায়ের রং যদি কালো হয়ে যায় আর চেহারায় যদি ভাঁজ এসে যায়, তখন কি তোকে আর সুন্দরী লাগবে রে? সোনিয়ার বান্ধবী নেহার এই কথা শুনে সোনিয়া খুব চিন্তায় পড়ে যায়। এরপর সোনিয়া আর নেহা মিলে বাজারে যায় কিছু জিনিস কিনতে। কিন্তু জিনিস কিনে নেহা যখন নিজের বাড়ি চলে যায়, তখন সোনিয়া রাস্তা দিয়ে একা আস্তে আস্তে ভাবে যে সে বিয়ের পর রান্নাঘরের কাজ কি করে করবে। তখনই এক ভদ্রমহিলার হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে যায়, আর এতে ওই মহিলার ব্যাগ থেকে কিছু প্যাকেট পড়ে গেলে সোনিয়া ওগুলো তুলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, হঠাৎ করে পাথরে আঘাত খেয়ে পড়ে গেলাম। তোমার নাম কি? তোমাকে দেখতে তো খুব সুন্দর। আন্টি, আমার নাম সোনিয়া। আর আপনার? আমার নাম মালিনী। আমি ছোটখাটো জাদু করি, আর ওই করেই আমার পেট চলে। কি? আপনি জাদু করেন? হ্যাঁ, আর এটা হাত সাফাইয়ের জাদু না, এটা চমৎকারী জাদু, মানে সত্যি জাদু। তোমার কোনো জাদুর প্রয়োজন আছে? থাকলে বলো, আমি তোমার জন্য করতে পারি। জাদু? এরপর সোনিয়া একটু ভাবলেই ওর একটা কথা মনে পড়ল। আন্টি, এমনটা হতে পারে যে জাদুর সাহায্যে সব রান্না হয়ে গেল আর আমাকে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হলো না? সোনিয়ার সব কথা শুনে ওই জাদুকর মহিলা ওকে একটা জাদুর পাউডার দিল আর বলল, সোনিয়া, এটা একটা জাদু পাউডার। এই পাউডারটা যখনই তুমি খালি বাসনের ওপর ছড়িয়ে দেবে, তখনই খালি বাসন নানা রকম রান্নায় ভর্তি হয়ে যাবে, আর তোমাকে রান্না করে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে না। সত্যি আন্টি? হ্যাঁ সত্যি, কিন্তু মনে রাখবে এই পাউডার শুধু ভাজাভুজি যেমন পুরি পকোড়া এগুলোই বানাতে পারবে, কোনো সাদা খাবার যেমন ভাত খিচুড়ি ডালিয়া এগুলো বানাতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই পাউডারের ব্যাপারে কেউ যদি জেনে যায় তবে কিন্তু এই পাউডার আর কাজ করবে না, মনে থাকে যেন। আন্টি, আমার তো নতুন বিয়ে হবে, তো সেখানে গিয়ে নতুন নতুন পুরি পাকোড়া বানালে ওরা খুব খুশি হবে। এটা আমার খুব কাজের। সোনিয়া খুব খুশি হয়ে যায় আর ওই পাউডারটা নিয়ে নেয়। এখন আর ওর বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিছুদিন পরে সোনিয়ার বিয়ে হয়ে যায়। সবাই ওর রূপ দেখে খুব প্রশংসা করে। বিয়ের পর সোনিয়াকে যখন ওর শাশুড়ি মা হালুয়া বানাতে বলল, তখনই ও কড়াইয়ে ওই পাউডারটা ছড়িয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই খুব সুস্বাদু হালুয়া তৈরি হয়ে গেল। আর সবাই হালুয়া খেয়ে খুব প্রশংসা করলো। কি রে সুমিত্রা,
বৌমা তো হালুয়া খুব ভালো বানিয়েছে। যেমন সুন্দরী বৌমা তেমন সুন্দর হালুয়া। সুন্দরী না, বলো অতি সুন্দরী বৌমা আমার। আমার বৌমা সর্বগুণ সম্পন্না। এই শুনে সোনিয়া খুব খুশি হলো। এই পাউডারটা তো আমার খুব কাজের, আর এর জন্য আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। আমার রান্নাও হয়ে গেল, আর আমি আগের মতো সুন্দরীও রইলাম। ব্যাস, প্রত্যেকদিন এইভাবেই আমার কেটে যা, আমার আর কোনো টেনশন নেই। সোনিয়া, তুমি সুস্বাদু হালুয়া বানালে ঠিকই, কিন্তু সকালে মা আমাকে দিয়ে যে জিনিসগুলো আনিয়েছিল সেগুলো তো একই আছে। তাহলে তুমি রান্নাটা করলে কি দিয়ে? বিপুল, বিয়ে মাত্র 2 দিন হয়েছে, তুমি এখনই আমার উপর সন্দেহ করছো? তুমি কি ভাবলে আমি এটা বাইরে থেকে আনিয়েছি? যাও, তোমার সাথে কথা বলবো না। কিরে বাবা, তুই বৌমাকে বকছিস কেন? কে বলেছে বৌমা কোনো জিনিসপত্র ব্যবহার করেনি? ও সবকিছুই তো নিয়েছে হালুয়া বানাতে। সুজি, চিনি, ঘি সবই তো নিয়েছে। আরে না মা, আমি তো শুধু মজা করছিলাম। সোনিয়ার খারাপ লেগে গেল, সরি গো। সোনিয়া একটু ভয় পেয়েছিল সত্যি, কারণ রান্নাঘরের জিনিস যেরকম ছিল সেরকমই আছে। এরপর বেশ কয়েকদিন পর্যন্ত সোনিয়া নানা রকমের সুস্বাদু খাবার রান্না করতে লাগলো, আর সে যতটা রান্না করত সেই সমস্ত জিনিস লুকিয়ে রাখত। এদিকে সবাই ভাজাভুজি খেয়ে পোর হয়ে গিয়েছিল। এরপর একদিন মাসি শাশুড়ি তার বৌমাকে নিয়ে ওদের বাড়িতে এলো, তাই সোনিয়ার মনে রহস্যভেদের ভয় জন্মালো। সোনিয়া, আজকে দুজনে মিলে রান্না করব, সবজিটা আমি কেটে দিচ্ছি। বৌমা, যবে থেকে এসেছো তুমি তো ভাজাভুজিই খাওয়াচ্ছ, তাই আজকে একটু সাদা খাবার খাবো। মুগ ডালের খিচুড়ি বানাও না, লুচি টুচি খেতে আর ভালো লাগছে না গো। খিচুড়ি মানে খিচুড়ি না, আমি না খিচুড়ি বানাতে পারবো না। তুমি আমাকে ভাজাভুজি বলো, যা বলবে আমি তাই বানিয়ে দেব। খিচুড়ি না। সোনিয়া, তোমার তো খুশি হওয়ার কথা যে সাদা খাবার রান্না হবে। ভাজাভুজি রান্না করতে তো অনেক সময় লাগে, আর আমি তো এটা দেখে অবাক যে তুমি এত ভাজাভুজি রান্না করেও কি করে এভাবে টিপটপ রয়েছো। তুমি তো খুব সুন্দরী হয়ে আছো। আর এক আমাকে দেখো, সারাদিন রান্না করতে করতে আমার গায়ের রং কিরকম কালো হয়ে গেছে। দেখো না, আমি একদম বিশ্রী হয়ে গেছি। যাও বৌমা, আজকে মুগ ডালের খিচুড়ি বানাও, সবাই ওটাই খেয়ে নেবে। না মা, আমি ওইসব বানাতে পারবো না। ওই যদি বানাই না, সব গড়বড় হয়ে যাবে। বলছি না, আমি ওইসব বানাতে পারবো না। কি রে সুমিত্রা, এ কেমন বৌমা রে তোর? 2 মাস হতে না হতেই তোর মুখে মুখে জবাব করছে। এ কেমন বউ আনলি তুই? না মাসি, এরকম ব্যাপার না। আসলে না, কি করবো আমি বুঝতে পারছি না। আমি কি খিচুড়ি বানাবো নাকি আমি সত্যি কথা বলে দেবো? কি যে করবো বুঝতে পারছি না। কি হয়েছে বৌমা? তুমি তো এত টেস্টি খাবার বানাতে, তবে আজকে একটা সাধারণ খিচুড়ি বানাতে তুমি কেন বারণ করছো? আমাকে সত্যি কথাটা বলো, আমি তোমার মায়ের মতো, সব কথা আমাকে খুলে বলো। এরপর সোনিয়া সবাইকে সত্যিটা বলে দেয়, আর সত্যি বলার ফলে পাউডারটা উধাও হয়ে যায়। আর তখনই ওখানে একটা মহিলা আসে। ও মাসিমা, আমাকে উসাদি পাঠিয়েছে, আমি লোকের বাড়িতে রান্না করি। তুমি ডেকেছিলে গো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আসলে আমার বৌমার এই সবেমাত্র বিয়ে হয়েছে তো, বেচারি সারাদিন রান্নাঘরে রান্নাই করে। আরে আমিও তো একটা মা, আমি তো বুঝি। তাই আমি উষাদিকে বলেছিলাম যে রান্নার কাজে সাহায্যের জন্য একজন লোককে পাঠাতে। বৌমার কত করবে। শাশুড়ির এই কথা শুনে সোনিয়া অবাক হয়ে যায়। এই সুমিত্রা, শোন না, ওকে না আমার বাড়িতেও পাঠিয়ে দিস। তুই যখন তোর বৌমার খেয়াল রাখতে পারিস, আমিও তো তখন আমার বৌমার খেয়াল রাখবো। বেচারি তো সারাদিন কত কাজ করে। থ্যাংক ইউ সোনিয়া, আজকে তোমার জন্য মা আমাকে সাহায্য করার জন্য একজন লোককে রেখেছে। তোমাকে অনেক ধন্যবাদ সোনিয়া। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ।